আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রতিদিনের মতন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে সকালে নাস্তা রেডি করছি। আজ রুটি বানাবো, সেই সাথে আলু ভাজি করব। আমার প্রিয় আপুরা যারা অলরেডি ভিডিওটি দেখা শুরু করেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। যেসব প্রিয় আপুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আলু ভাজি করার জন্য আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়েছি পরিমাণ মতন হলুদ এবং লবণ। এই তো এখানে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। তা আজ একটু অন্যভাবে আলু ভাজিটা করছি। এদিকে এই তো আটা সিদ্ধ করে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। যখনই রুটি তৈরি করা হয় তখন কিন্তু আটা সিদ্ধ করেই তারপর রুটিটা তৈরি করা হয়, না হলে দেখা যায় কি যে রুটিটা সফট হয় না। পানিটা ফুটিয়ে নিয়েছি, এরপর পানির ভিতরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে আটা দিয়ে আমি আটাটা সিদ্ধ করে নিয়েছি। এদিকে আলু ভাজি হয়ে গিয়েছে। আলুগুলো আমি একটু ভেঙে দিচ্ছি, এই জন্য কিন্তু আলুগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছিলাম। আজ একটু অন্যভাবে আলু ভাজি করে নিয়েছি। তো আলু ভাজি কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। আজ কিন্তু আলু ভাজিটা একদম শুকনা ভাজি করিনি, একটু পানি দিয়ে তারপর ভাজিটা করেছি। তো খুব বেশি টেস্টি হয়েছিল আলু ভাজিটা। আম্মুর মতন আজ আলু ভাজিটা করেছি, তবে মায়ের হাতের মতন রান্নার টেস্ট তো হবে না, তবে আলহামদুলিল্লাহ যেরকম হয়েছে ভালো হয়েছে। এখানে যে সিদ্ধ করে রেখেছিলাম আটাগুলো, সেগুলো কিন্তু একটু ঠান্ডা হয়েছে, খুব বেশি গরম নেই। আটাগুলো আমি মথে নিয়েছি। তো খুব ভালো করে আমি আটাগুলো মথে নিয়েছি। 1 কাপ আটা থেকে আমাদের 4টা রুটি হয়। তো যখনই বানাই তখন 1 কাপ আটা দিয়ে রুটিগুলো বানাই। কয়েকদিন এভাবে যদি মেপে তৈরি করা হয় তাহলে দেখা যায় কি যে মাপটা বুঝে ফেলি। এদিকেই তো রুটিগুলো বেলে নিচ্ছি। তো সেই পুরাতন অভ্যাস, অতীতের অভ্যাস তো আর ত্যাগ করতে পারবো না। বেশি করে গুঁড়ি দিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি। এখানে একটা রুটি বেলা হয়ে গিয়েছে। তো এভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিব। প্রশংসা করলে কি কেউ ছোট হয়ে যায়? ছোট হয়ে যায় না তো, প্রশংসার মাধ্যমে বোঝা যায় যে তার মনটা কত বড়। যে বড় মনের অধিকারী নেই সেই কিন্তু অন্যের প্রশংসা করতে পারে। তো জীবনে তো অনেক কিছুই করেছি, তবে কারো কাছ থেকে সেরকম কাছের মানুষের কাছ থেকে প্রশংসা পাইনি। যতটা প্রশংসা না আমার প্রিয় আপুদের কাছ থেকে পাই। আমার প্রিয় আপুরা কয়েক মিনিটের ভিডিও দেখে এত বেশি প্রশংসা করেন। তো গতকাল সালমা আপু তিনি এত বেশি প্রশংসা করছিলেন আমার, তো আমি কিন্তু তার প্রশংসা দেখে নিজেই মুগ্ধ হচ্ছিলাম যে আসলেই কি আমি এতটা প্রশংসা পাওয়ার যোগ্য। যেখানে আমার কাছের মানুষেরা কোনোদিন প্রশংসাই করেননি। দেখা যেত কি যে এরকম পরিস্থিতিতে আমি পড়েছি বা ছিলাম যে সামান্য একটা সবজি কাটলেও হতো যে কুটিয়ে কুটিয়ে দেখতো যে সবজিগুলো কোনটা ছোট আছে এবং কোনটা বড় আছে, সেটা নিয়েও আমাকে কিন্তু কথা শোনাতো। তো সেখানে আমার আপুরা তারা আমার কেউ হন না, তারপর আলহামদুলিল্লাহ আমার আপুরা আমাকে এত ভালোবাসেন। জীবন থেকে নেয়া একটা খুব মজার একটা ঘটনা শেয়ার করি। আমি কিন্তু পারি টুকিটাকি সেলাই কাজ। তো যখন আমি প্রথম যেই পোশাকটা তৈরি করেছিলাম, তো সেই পোশাকটাকে টেনে টেনে দেখা হয়েছিল যে কোথায় সমস্যা আছে, ঠিক আছে কি না। তো অবশেষে কিন্তু আমার যে কোথাও সমস্যা আছে সেটাও কিন্তু বের করে আমাকে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছিল, এই তো তুমি পারো না, তোমার হয়নি বানানো। তো এরকম একটা পরিস্থিতিতে আমি ছিলাম বা পড়েছি অনেকবার। দেখা যেত যে খিচুড়ি রান্না করলেও আমি কিন্তু খুব বেশি পছন্দ করি খিচুড়ি, এবং আগে থেকেই খিচুড়িটা খুব ভালো রান্না করতে পারি। তো বলা হতো যে ডাল বেশি হয়েছে তো এই জন্য টেস্টি হয়েছে, বা তেল বেশি হয়েছে তো এই জন্য মজা হয়েছে। কোনো কাজ করে কখনো তো কারো কাছ থেকে বাহবা পেতামই না। আমার এক শিক্ষক অনেক আগে তিনি বলেছিলেন, মানুষ সব সময় অতীতের কথা ভেবে কষ্ট পায়, সেটা যদি দুঃখে থাকে সেটা ভেবেও, সুখে থাকলে সেটা ভেবেও। তো সুখে থাকলে তো মানুষ এটা ভাবে যে এখন আমি কষ্টে আছি তখন কত সুখে ছিলাম, দুঃখে থাকলে সেটাও ভাবে যে এখন ভালো আছি তখন আমি কত কষ্টে ছিলাম। তো সেরকমটাই হয়েছে আমার ক্ষেত্রে। অনেক বেশি আজ কথা বলে ফেললাম, তাই না আপুরা? তো জানি না আমার আপুরা কীভাবে নিবেন কথাগুলো। তা আমার ছেলে কিন্তু মাশাল্লাহ, তো সে মায়ের খুব বেশি প্রশংসা করে। আর আমি চেষ্টা করি যে
সে যেই কাজটাই করুক না কেন তাকে অনেক বেশি প্রশংসা করতে বা তাকে উৎসাহিত করতে। এমন হয় আমার বাবাটা সে মায়ের কাছ থেকে কয়েকটা ভালো কথা শোনার জন্য একই কাজ বারবার করে। এতে ভালো না যে সামান্য কয়েকটা ভালো কথা শুনে সে একটা ভালো কাজ বারবার করবে। দেখা যায় কি যে সে একটা জিনিস লিখেছে, তো মায়ের কাছ থেকে একটু প্রশংসা পেয়ে সেই একটা জিনিস সে বারবার লিখছে। প্রশংসা করতে আমরা কৃপণতা না করি, বিশেষ করে বাচ্চাদের। তো বড়রা তো বুঝবে এসব বিষয়গুলো, তবে বাচ্চারা কিন্তু খুব অবুঝ, তারা একটুতেই মন খারাপ করে ফেলে। তাদেরকে যদি একটু ভালো কথা দিয়ে আমরা কোনো কাজে উৎসাহিত করতে পারি তাতে তো কোনো ক্ষতি নেই, তাই না? এদিকে কথা বলছিলাম আর দেখুন আমি সকালে নাস্তা করে নিয়েছি, সেই সাথে আমি আলমারিটা ক্লিন করে ফেলেছি। আলমারিতে প্রচুর পরিমাণে ধুলা জমেছিল, সেটা পরিষ্কার করেছি। এখন এই যে ওয়াল ক্যাবিনেট, এটাও পরিষ্কার করে নিচ্ছি। ওয়াল ক্যাবিনেটের উপরের দিকটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই তো নিচের দিকটাও পরিষ্কার করছি, আর আমি কিন্তু টাওয়াল এবং বিরাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে এখানে আমার বাবা শোনা দেখছিলাম যে কাজের ফাঁকে সে কাজ করছে, মাটি নিচে ফেলে দিয়ে আবার মাটিগুলো তুলছে। আমি জিজ্ঞাসা করছিলাম যে কীভাবে পড়লো, সে কথা বলছিল না, নিজের কাজ নিজে করে যাচ্ছে। তো পরবর্তীতে বলল যে টপটা পড়ে গিয়ে মাটিগুলো এভাবে পড়ে গিয়েছে। তারপরও সে যে মাটি ফেলেছে সে নিজের ইচ্ছায় আবার এগুলো তুলে ফেলছে। এখানে একটু করে মাটি নিচে আছে, সেটাও কিন্তু বারবার করে তুলছিল। এদিকে আমার পুরো ক্যাবিনেটটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে। ক্যাবিনেটের ভিতরের দিকটা কিন্তু খুব বেশি গোছালো নেই, অগোছালোই আছে, তো সেটা কিন্তু আমার গুছাতে হবে। সময়ের অভাবে ভিতরের দিকটা খুব সুন্দরভাবে গুছাতে পারছি না, তবে দেখি একদিন সময় করে ভিতরের দিকটা গুছিয়ে ফেলবো। ক্যাবিনেট ক্লিন করার ক্ষেত্রে সর্বশেষ কাজ যেটা আমি করি, গ্লাসগুলো পরিষ্কার করি। তো গ্লাসগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার কিন্তু সম্পূর্ণ ক্যাবিনেটটা ক্লিন করা হয়ে গিয়েছে। এই তো আমি ক্যাবিনেট থেকে একটা পাতিল বের করে নিলাম, আজ এটাই রান্না করব। এইসব পাতিলগুলো রাখার মতন অন্য কোনো জায়গা নেই বাসায়, এজন্য কিন্তু আমি এখানেই রাখি, আর এখান থেকে মাঝে মাঝে বের করি এবং রান্না করি। তো ক্লিন করে কিন্তু আবার জায়গা মতন রেখে দিই। এখানে ডাল ভিজিয়ে রাখছি, ডাল ভিজিয়ে রান্না করলে ভালো হয়, এই জন্য আমি ডাল ভিজিয়ে তারপর রান্না করি। যদি হাতে সময় থাকে তাহলেই, যদি হাতে সময় না থাকে তাহলে তো আর কিছু করার নেই। দেখা যায় কি যে এভাবে রান্না করে ফেলি। এই তো ডালটা ভিজিয়ে রেখেছি, সেই সাথে এই যে মাছ ভিজিয়ে রেখেছি। তো রান্নার আয়োজন কিন্তু চলছে। এরই মাঝে কিন্তু আমি সম্পূর্ণ বাসাটা গুছিয়ে তারপর রান্নাঘরে এসেছি। এখন দুপুরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিব। এখন এখানেই তো পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। পেঁয়াজ আমি সবসময় পানিতে ভিজিয়ে এভাবে পরিষ্কার করি, তো এতে করে কিন্তু সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে অল্প সময়ের ভিতরে পেঁয়াজের খোসাগুলো তুলে ফেলা যায়। অন্য আরেকটা সুবিধা হচ্ছে হাত কালো হয় না। আমার কিন্তু পেঁয়াজ ছুলতে গেলে হাত কালো হয়ে যায়। সুবিধা আছে দেখে আমি এভাবে পানিতে ভিজিয়ে পেঁয়াজগুলো পরিষ্কার করি। এদিকে আরেকটা সুবিধা হচ্ছে এই যে পেঁয়াজের যে পানিটা রয়েছে এটা কিন্তু আমি গাছে দিয়ে দিয়েছি, এতে করে আমার গাছগুলো একটু সতেজ সুন্দর হবে। এতগুলো সুবিধা থেকে আমি কি নিজেকে বঞ্চিত করতে পারি বলেন? এদিকে ভাত বসিয়ে দিয়েছি, অন্যদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এরকম মনে হলো না যে তখন তো ডাল ভিজিয়ে রেখে পেঁয়াজগুলো পরিষ্কার করছিলাম, তবে সেরকমটা কিন্তু নয়। এরই মাঝে অনেকটা সময় চলে গিয়েছে। তো এরপরে এই যে কিচেনে এসেছি এবং ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, শুধু কাঁচামরিচ দিয়ে ডালটা সিদ্ধ করে নিব। এই তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিচ্ছি। তো এগুলো হচ্ছে ফ্রোজেন কাঁচামরিচ, আমি ইদানিং ফ্রোজেন কাঁচামরিচ রান্নাতে ব্যবহার করছি। এই তো পাতিলের ঢাকনাটা কিন্তু দিয়ে দিয়েছি। তো পানি যখন ফুটে আসবে তখন ঢাকনাটা আবার খুলে দিব, না হলে তো একদম চুলা নষ্ট হয়ে যাবে পানিটা পড়ে। পাশের চুলায় ভাত বসিয়েছি, ভাতের পানিও কিন্তু ফুটে এসেছে। এই তো ঢাকনাটা খুলে দিয়েছি, সেই সাথে চুলার জালটাও কমিয়ে দিয়েছি। এদিকে ডালটা সিদ্ধ হয়েছে খুব ভালোভাবে। এখন আমি এখানে দিয়ে দিব হলুদ এবং পরিমাণ মতন লবণ, সেই সাথে আম দিব। আজ আম দিয়ে টক ডাল রান্না করছি, তো ফ্রোজেন আম ছিল এটা। এখানে আমি পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দিয়েছি, সেই সাথে ফ্রোজেন আমটা দিয়ে দিয়েছি। অন্যদিকে কিন্তু ভাত হয়ে গিয়েছে, তো ভাতের মাড় গেলে নিচ্ছি। আমি কিন্তু এভাবেই ভাতের মাড় গালি। তো আমার আপুরা কে কোনভাবে ভাতের মাড় গালেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। রাইস কুকারে ভাত রান্না করলে তো মাড় গালতে হয় না, রাইস কুকারে ভাত রান্না করা হয় না, এই জন্য ভাতের মাড় একটা সময় আমি পাতিলের উপর ভাতের মাড়টা গেলে ফেলতাম, এখন আর সেটা করা হয়ে ওঠে না। তবে আমি খুব ভালোভাবে কিন্তু পাতিলের উপর ভাতের মাড়টা গালতে পারি। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে,
ডালটা আমি খুব ভালোভাবে ঘুটে নিয়েছি ডাল ঘুটনি দিয়ে। এখন ডালটা বাগার দিয়ে দিব। এখানে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। ডালটা বাগার দেওয়ার জন্য এখানে নিয়েছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এখানে এই তো একটা তেজপাতা ছিঁড়ে কয়েক টুকরা করে দিয়েছি। একটু সময় ভেজে নিয়েছি রসুন, পেঁয়াজ এবং তেজপাতা। ডালের কালারটা যেন সুন্দর আসে এই জন্য আমি এখানে 1 চিমটি পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এখন এই তো এখানে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডাল রান্না কিন্তু কমপ্লিট, তবে এখন আরো কিছুক্ষণ জাল করে নিব। এখন কিন্তু ডালটা খুব অল্প সময়ের জন্য জাল করে নিব, যতক্ষণ না ডালটা ফুটে আসছে। ডাউলের কালার অসম্ভব সুন্দর আসছে, তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। এদিকে ডাউলটা হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। আর আমগুলো কিন্তু আস্ত রয়েছে, আমটা একটু গলেনি। এখন তরকারি রান্না করে নিব। এই তো মাছ রান্না করার জন্য আগে মাছটা ভাজি করে নিব। এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। তো আমার এক প্রিয় আপু জানতে চেয়েছিলেন যে ব্রাইটের এই কড়াইটা কত সিএম। এটা কিন্তু 24 সিএম। মাছগুলো আমি হলুদ, লবণ এবং শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে আগেই রেখেছিলাম, তো এখন ভেজে নিচ্ছি। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়েছি। আর এদিকে এই যে এই পাতিলটা পরিষ্কার করে নিচ্ছি। তো পাতিলটা কিন্তু তারের মাজনি এবং ভীম লিকুইড দিয়ে খুব ভালোভাবে ঘষে নিয়েছি। এখন এই যে পরিষ্কার করে ধুয়ে তারপর শুকিয়ে রাখবো। এভাবেই কিন্তু আমি পাতিলগুলো যত্ন করি, এতে করে হয় কি অনেক দিন সুন্দর থাকে, দেখতে ভালো লাগে, কালো হয় না। যে কোনো জিনিস যত্ন নিলেই তো সুন্দর থাকবে, তো যত্ন না নিলে তো কোনো জিনিসই সুন্দর থাকে না, সুন্দর দেখায়ও না। এদিকে মাছগুলো ভাজি হয়ে গিয়েছে, আমি মাছগুলো তুলে নিয়েছি। এখানে আমি কড়াইতে তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো একটু ভেজে নিব। আজ মাছগুলো ভুনা করব, খুব সাধারণ রান্নাবান্না। তো সাধারণ দিন সাধারণ রান্নাবান্না তো হবেই। ডাল রান্না করেছি, সেই সাথে মাছ ভুনা করে নিব। এখানে দিয়ে দিয়েছি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, আরও দিয়ে দিচ্ছি 2টা এলাচ। তো এলাচ 2টার আমি মুখ ফাটিয়ে তারপর দিয়ে দিয়েছি। এখন এখানে কিছু গুঁড়া মশলা দিব, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিব পরিমাণ মতো লবণ। এই তো এখানে আমি পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই তো পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে রান্না করে নিব। তো খুব সাধারণ রান্না বান্না। আর ইদানিং হয়েছে কি যে শুকনা মরিচ দিয়ে রান্নাটা করছি রেগুলার, কাঁচামরিচ দিয়ে রান্না করতে ইচ্ছা হচ্ছে না। তো আমার মাঝে মাঝে এরকম হয়, কয়েকদিন ধরে একই রকমের রান্না চলে, তারপর দেখা যায় যে সেটা কিছুদিনের জন্য বাদ পড়ে যায়। তো এভাবে ঘুরে ফিরে ঝোল, ভাজি, ভুনা রান্না চলতে থাকে আমার। এই তো মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, এখন বাটিতে তুলে নিয়েছি। আর এটা কিন্তু পাঙ্গাস মাছ ছিল। তো আমাদের এখানে হয় কি যে পাঙ্গাস মাছ কেটে দিলে সেটা উপরের স্কিনটা ফেলে দিয়ে তারপর কাটে। এরই মাঝে আমি কড়াইটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাবান্না তো কমপ্লিট, সেটা তো আমার আপুরা দেখতেই পেয়েছে। তো এরই মাঝে সম্পূর্ণ রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে রেখে এসেছি। আর এখানে খাবারগুলো টেবিলে পরিবেশন করে দিয়েছি। এখন মা ছেলে দুপুরের খাবারটা খেয়ে নিব। নিজেরাই তো নিজেদের জন্য আলাদা করে বাটিতে ভাত বেড়ে আনিনি, একেবারে প্লেটে করে নিয়ে এসেছি। তো দুপুরের খাওয়া দাওয়ার পর আমি বিকালের দিকে একটু পায়েস করব, এই জন্য এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধ দিয়ে পায়েসটা রান্না করব। তো অনেক মিষ্টি খাবার রান্না করে আমার আপুদের সাথে শেয়ার করা হয়েছে। পায়েসটা আমার কাছে মনে হয় যে এখনো রান্না করে আমার আপুদের সাথে শেয়ার করা হয়নি। এদিকে চিনির জারে চিনি শেষ হয়ে গিয়েছে, মিষ্টি খাবার রান্না করছি, পায়েস রান্না করছি, চিনি তো লাগবেই। এখানে জারটা রিফিল করে নিয়েছি। এখন এদিকে কিন্তু এরই মাঝে এই যে দুধটা ফুটে এসেছে। দুধটা ফুটে আসার পর আমি এখানে দিয়ে দিব এলাচ। এরই মাঝে কিন্তু আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা দিয়ে পায়েস রান্না করব। এই যে চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এই তো চালগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি। আমি যখনই পায়েস রান্না করি আগে থেকে চালগুলো ভিজিয়ে রাখি। আমার কাছে মনে হয় যে চালগুলো ভিজিয়ে রান্না করলে সেই পায়েসটা খুব বেশি টেস্টি হয়, সেভাবেই রান্না করি। তাছাড়া চালগুলো কিন্তু অল্প সময়ের ভিতর সিদ্ধ হয়ে যায়। না হলে হয় কি দুধের ভিতরে চালগুলো দেওয়ার পর চালগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। অনেকটা সময় ধরে আমি কিন্তু চাল এবং দুধ একই সাথে জাল করে নিয়েছি। এখন মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো চিনিটা দিয়ে দিব পরিমাণ মতন করে। আর চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। চিনি দেওয়ার পর চিনি থেকে অনেকটা পানি ছাড়ে, সেই পানিটা জাল করে শুকিয়ে নিব। এদিকে দেখছিলাম যে মিষ্টিটা একটু কম হয়ে গিয়েছে, তো পরবর্তীতে আমি আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। মিষ্টিটা কিন্তু এখন ঠিক আছে। পায়েসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। মিষ্টি যে কোনো খাবার আমার কাছে ঠান্ডা ভালো লাগে। মিষ্টি খাবার যখন গরম থাকে তো সেই খাবারের কোনো টেস্টই আমি বুঝি না। পায়েসটা ঠান্ডা করে আমি কিন্তু নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এই যে খাবারটা আমি পরিবেশন করে নিয়েছি। পায়েসটা রান্না করেছি বিকালে, তবে আমাদের কিন্তু সব সময় সন্ধ্যার পরে নাস্তাটা করা হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে
আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।